নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব রথযাত্রা কিভাবে সূচনা হয়। দ্বিতীয়ত, সর্বপ্রথম রথযাত্রা কে সূচনা করেন। তৃতীয়ত, পুরীতে রথযাত্রা সূচনা কিভাবে হয় ও এই রথযাত্রার রহস্য জেনে নিন। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় সত্যযুগে। এ সময় উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিল। সেই মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান। পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন শুরু হয়। বাংলার রথ প্রচলনের আবার ভিন্ন প্রেক্ষাপট। পুরোবিদদের মতানুযায়ী পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে বাংলাও রথযাত্রা সূচনা হয়। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বিষ্ণুবেরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলায় বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাংলার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথ উৎসব হয়ে থাকে। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ। সেখানে 7 দিন পর নিজ মন্দিরে আবার ফিরে আসেন। যাওয়ার দিনকে বলে সোজারথ এবং একই পথে নিজ মন্দিরে ফিরে আসাকে বলে উল্টো রথ। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা। গুন্ডিচা মন্দির ভ্রমণকেই আবার মাসি বাড়ি যাওয়ার কথা মনে করেন অনেকে। পুরোবিদরা বলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ছিলেন গুন্ডিচা। তবে এ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিভেদ দেখা যায়। স্কন্ধ পুরাণে সরাসরিভাবে জগন্নাথ দেবের রথযাত্রার কথা পাওয়া যায়। সেখানে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য কথাটি উল্লেখ করেন মহর্ষি জৈমিনী রথের আকার, সাজসজ্জা, পরিমাপ ইত্যাদির বর্ণনা দিয়েছেন। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে আসলে পুরীকেই বোঝায়। পুরীতেই যেহেতু জগন্নাথ দেবের মন্দির স্থাপিত, তাই এই মন্দিরকে পবিত্রতম স্থান বলে মনে করা হয় এবং এর অন্যতম আকর্ষণ রথযাত্রা। প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরাক্রমে পুরীর রাজপরিবার আজও আছে। সেই রাজপরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর পরপর 3টি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি তেল দিয়ে রথের সম্মুখ ভাগ ঝাড় দেন। তারপরই পুরীর রথেতে রশিতে টান পড়ে। শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। 3 জনের জন্য আলাদা আলাদা 3টি রথ। রথযাত্রার উৎসবের মূল দর্শনীয় দিকটিও হলো এই রথ 3টি রথযাত্রার কিছু নিয়ম রয়েছে এবং রথের আকার রঙেও ভিন্নতা দেখা যায়। যেমন প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্র বা বলরামের রথ। এই রথের নাম তালধ্বজ। রথটি 14টি চাকা, উচ্চতা 44 ফুট। রথের আবরণের রং নীল। তারপর যাত্রা করেন বোন সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন। উচ্চতা প্রায় 43 ফুট। এই রথের মোট 12টি চাকা। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্ম চিহ্ন আঁকা রয়েছে, তাই রথটিকে পদ্মধ্বজাও বলা হয়ে থাকে। রথের আবরণের রং লাল। সর্বশেষে থাকে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। রথটির নাম নন্দীঘোষ। পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আর একটি নাম কপিধ্বজ। রথটির উচ্চতা প্রায় 45 ফুট। এতে 16টি চাকা আছে। রথটির আবরণের রং হলুদ। 3টি রথের আবরণের রং আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগ লাল রঙেরই হয়ে থাকে।
রথ তিনটি সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে 7 দিন থাকার পর আবার উল্টো রথে জগন্নাথ মন্দিরে ফিরে আসে। বর্তমানে 3টি রথ ব্যবহৃত হয়, তবে আজ থেকে আনুমানিক 700 বছর পূর্বে রথযাত্রা যাত্রাপথ 2টি ভাগে বিভক্ত ছিল, আর সেই 2টি ভাগে 3টি করে মোট 6টি রথ ব্যবহৃত হতো। কেননা সেই সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা আসার পথটির মাঝখান দিয়ে বয়ে যেত এক প্রশস্ত বলাগন্ডি নালা। তাই জগন্নাথ মন্দির থেকে 3টি রথ বলাগন্ডি নালার পার পর্যন্ত এলে পরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করে অপর পার অপেক্ষামান অন্য 3টি রথে বসে ফের যাত্রা শুরু হতো। 1282 খ্রিস্টাব্দে রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যসভার গ্রহণের পর তাঁর রাজত্বকালের কোনো এক সময় এই বলাগন্ডি নালা বুঝিয়ে দেন। সেই থেকে পুরী রথযাত্রায় 3টি রথ ব্যবহৃত হতো। রথের সময় প্রায় 15-20 লক্ষ হিন্দু ধর্মাবলম্বী রথযাত্রায় অংশ নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পুরীতে। শাস্ত্রে রয়েছে, রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্মং বিদ্যতে, অর্থাৎ রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্য কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দু। ভক্তদের বিবৃতি অনুযায়ী রথের কিছু মজার ও আশ্চর্য করা তথ্য রয়েছে। যেমন, পুরীতে রথের সময় এমন কোনো বছর নেই যে সময় রথের দিন বৃষ্টি হয়েছে। কোনো রকম আধুনিক সরঞ্জাম ছাড়াই রথ নির্মাণ করা হয়। বর্তমান সময়ের এত উন্নত প্রযুক্তি বিদ্যমান সহায়তা নেওয়া হয় না রথ নির্মাণে। রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলি হাতে নেওয়া হয়, কোনো গজ ফিতের সাহায্যে নয়। কোনো প্রকার পেরেক, নাট, বল্টু, ধাতু কিছু ব্যবহার নেই। প্রায় 1400 কর্মী রথ নির্মাণ করেন। এখানে কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না, কেননা সেই আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা রথ তৈরি করে আসছিল তারা আজও রথ তৈরি করে যাচ্ছে। রথ 3টিতে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি থাকে ভিতরে, যা নিম কাঠ দিয়ে তৈরি এবং প্রায় 208 কেজি সোনা দিয়ে সজ্জিত। রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হল পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামের 2টি জঙ্গল। যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর রোপণও করা হয় জঙ্গলে। এই ছিল রথযাত্রাকে ঘিরে সকল লোকবিশ্বাস বা পুরাণে বর্ণিত পবিত্র গাথা। পুরী ছাড়াও বিশ্বের অনেক হিন্দু এলাকাতেই রথ উৎসব পালন করা হয়। রথের রশিতে টান দিলে সর্বসাধারণের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের 2য় তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এই উৎসবের সময় ভগবান জগন্নাথ, বোন সুভদ্রা ও দাদা বলভদ্র 3টি রথে চড়ে মাসির বাড়িতে যান। স্নান যাত্রার দিন পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে 108 ঘড়া জলে স্নান করানো হয়। কথিত আছে এরপরই তাদের জ্বর আসে। নির্জনে তাদের চিকিৎসার জন্য 15 দিন বন্ধ থাকে গর্ভগৃহ। 15 দিন পর পালিত হয় নবযৌবন উৎসব। তারপর দিন রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী।